বাংলাদেশে সাম্প্রতিককালে কিছু স্পর্শকাতর ঘটনা ঘটছে, ওইসব বিষয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং যুক্তরাষ্ট্রের হনুলুলু সেন্টার ফর সিকিউরিটি স্ট্র্যাটেজির সাবেক অধ্যাপক ডক্টর তাজ হাশমি। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তাজ হাশমি বর্তমানে কানাডার টরন্টোতে বসবাস করছেন। তিনি একজন রাজনীতি, সামরিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুনতাসির মামুনের মুখোশ রীতিমতো উন্মোচন করে দিয়েছেন তিনি। আজ আমরা এই অতিথির সঙ্গে কথা বলবো। ডক্টর তাজ হাশমি, আপনার কাছে জানতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামি ক্যাপ্টেন মাজেদের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। ওই ভিডিওতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জেনারেল জিয়াকে জড়িয়ে কিছু কথা বলা হয়েছে। বঙ্গবন্ধু, আপনি নিশ্চয়ই জানেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষের পর্যায়ে অনেকের ফাঁসি হয়েছে। তো এই সময়ে জিয়াকে জড়িয়ে মাজেদের ভিডিও ছড়ানোর আসলে উদ্দেশ্যটা কি, জনাব তাজ হাশমি? ধন্যবাদ। আমি ওই ভিডিওটা দেখে আমিও খুব অবাক হয়েছিলাম, কেননা এটা তো বোঝাই যাচ্ছে এটাতে একটা মনে হচ্ছিল একটা ডিল হচ্ছে তার সঙ্গে। সরকার পক্ষ তো বলেছে তুমি সত্য কথা বলে দাও, জিয়া রহমানকে তুমি বঙ্গবন্ধুর খুনি বললে তোমাকে আমরা ছেড়ে দেবো ইত্যাদি। এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারহ্যান্ড একটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো ছিল। তবে উনি যে কথাগুলো বলেছেন একেবারেই মিছে কথা। কেন, উনি ৭৫ সালে ছিলেন একজন ক্যাপ্টেন এবং তার সঙ্গে জিয়াউর রহমানের কোনো সংযোগ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। দ্বিতীয়ত, যে কথাগুলো হাসিনা সরকার এখন বলছে যে জিয়াউর রহমান বেনিফিশিয়ারি, সুতরাং জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, এবং সূত্র হচ্ছে কি কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ। তো কর্নেল রশিদের যে বক্তব্য, যে কোনো একটা বক্তব্য পুরোটা আপনাকে শুনতে হবে, অর্ধেক বলে। যেমন অনেক সময় আমরা শুনি একজন হয়তো কোরআন শরীফের একটা আয়াতের একটা অংশ উদ্ধৃতি করে বলছে, এমন কিছু বলছে যেটা তার ভুল অর্থ লোকজন জানতে পারে। সুতরাং সম্পূর্ণ কথাটা বলতে হবে। কর্নেল রশিদ বলেছিলেন, উনি জিয়াউর রহমানকে বলেছিলেন যে দেশের অবস্থা খুব খারাপ এবং আমরা একটা কিছু করার চিন্তা করছি ইত্যাদি ইত্যাদি। তারপরে বলেছিলেন যে আপনি এই ব্যাপারে কি মনে করেন, আপনার নেতৃত্বে আমরা যদি একটা আন্দোলন করি ইত্যাদি। তো কথাগুলো উত্তর কর্নেল রশিদের ভাষ্য অনুযায়ী একটা ইভেসিভ উত্তর দিয়েছেন জিয়াউর রহমান, যে দেখো আমি সিনিয়র অফিসার, আমি এসব ব্যাপারে কথা বলতে চাই না, আমি এগুলো আমি আলোচনায় আনতে চাচ্ছি না বলে, পরে কর্নেল রশিদকে কিছু না বলে, স্পষ্ট কিছু না বলে ইভেসিভ উত্তর দিয়ে উনি বন্ধ করে দিলেন। এবং কর্নেল রশিদ বলছেন এরপরে জিয়াউর রহমান বঙ্গভবনের স্টাফদের বলে দিয়েছেন যে এরপরে কর্নেল রশিদের সঙ্গে যেন আমার কোনো ইন্টারভিউ অ্যারেঞ্জ করা না হয়, আমি কর্নেল রশিদের সঙ্গে কথা বলবো না, দেখা করব না। সুতরাং এতেই বোঝা যাচ্ছে জিয়াউর রহমান রশিদকে মানে অবাঞ্ছিত ঘোষণা করলেন বঙ্গভবনে। এবং কর্নেল রশিদের যে কথা, সেটা যে খুনের আসামি, আমরা যদি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা খুনের আসামি হিসাবে যদি পরিচিহ্নিত করি, তাহলে দেখা যায় প্রাণ বাঁচানোর জন্য একজন যে কোনো কথা বলতে পারে, এবং তাদের নিজেদের যে অপরাধ সেটাকে জাস্টিফাই করার জন্য আরো কিছু বড় হোমরা চোমরাদের নাম বলে তারা জিনিসটাকে লেজিটিমাইজ করতে পারে, এটাও হতে পারে। সুতরাং কোনো প্রত্যক্ষ প্রমাণ ছাড়া একটা মুরগি চুরির ব্যাপারে একজনকে জেল দেয়া যায় না। কিন্তু আমাদের দেশে এই যে তথাকথিত আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যে ডিগবাজি দিয়ে, স্কাইপ কেলেঙ্কারি করে, যেভাবে তারা সাক্ষীদেরকে গায়েব করে, এমন যেগুলো অনেকগুলো এক্সাম্পল আছে, সেগুলো বাদ দিয়ে লোকজনকে ফাঁসি দেওয়া হলো। এবং আমরা জানি এক ভদ্রলোক ওই যে সাক্ষী দিতে এসেছিলেন, নামটা এখন ঠিক, এক হিন্দু ভদ্রলোক, তাকে গায়েব করে দেওয়া হলো, পরে সে কলকাতার পশ্চিমবঙ্গের জেলে তাকে পাওয়া গেল। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। সুতরাং প্রত্যক্ষ প্রমাণ ছাড়া কাউকে আমরা সন্দেহের খাতিরেই, যেমন ডক্টর আসিফ নজরুল আইনের লোক, উনি ভালো বুঝবেন,
আমি কদিন আইন পড়েছিলাম, যেটুকু পড়েছিলাম তাতে বুঝেছি যে সাক্ষী ছাড়া, একেবারে ডাইরেক্ট ইনভলভমেন্ট ছাড়া একটা মুরগি চুরি বা ছাগল চুরির অপরাধেও কাউকে শাস্তি দেওয়া যায় না। আর এখানে একটা একটা হত্যার ব্যাপার, সেখানে জিয়াউর রহমান সম্বন্ধে এত বড় একটা কথা উনি বলছেন, আর বলছেন যে হাসিনা সবসময় বলছেন যে উনি বেনিফিশিয়ারি। সেদিন টক শোতে দেখলাম একজন বলছিলেন, পিনাকি ভট্টাচার্য অথবা আরেকজন, যে শেখ মুজিবুর রহমানের হত্যার তো একজন সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছেন শেখ হাসিনা নিজে, কেননা উনি তো রাজনীতির কোনো জায়গায় ছিলেন না, তার উত্তরাধিকারী হিসেবে উনি রিমোটলিও তার কথা কেউ বলেনি, চিন্তা করেনি, আনটিল ডক্টর কামাল হোসেন তাকে একটা কম্প্রোমাইজ ক্যান্ডিডেট হিসাবে আওয়ামী লীগের প্রধান বানিয়ে দিলেন। এবং শেখ কামাল বেঁচে থাকলে বা শেখ মুনি বেঁচে থাকলে বা অন্য কেউ, নজরুল ইসলাম বা পার্টির অন্য কেউ শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারী হতে পারত। শেখ হাসিনার রিমোটলিও উত্তরাধিকারী হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। উনি যেহেতু বেনিফিশিয়ারি, তাই কি আমরা সিনিক্যালি বলবো যে হয়তো শেখ হাসিনাও তার পিতার হত্যার ব্যাপারে ইনভলভ ছিলেন? এ ধরনের একটা ফাজলামো মার্কা কথা যেটা এখন আমরা সবসময় শুনছি যে জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, আমি এটা একটা ফালতু কথা বলেই মনে করি। অনেকে বলেন যে 15ই আগস্ট 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ড মূলত বাকশাল সৃষ্টির পরিণতি। আপনি কি মনে করেন বঙ্গবন্ধুকে হত্যা ছাড়া ক্ষমতা পরিবর্তনের নিয়মতান্ত্রিক কোনো পদ্ধতি ছিল? আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রফেসর আসিফ নজরুল যে প্রশ্নটা আমাকে করেছেন যে পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের নামে এই ধরনের রাহাজানি, এই ধরনের ডাকাতি, এই ধরনের পাগলামি কোথাও হয়েছে কিনা, আমি ইতিহাসের ছাত্র হিসাবে এবং এই রাজনীতি ছাত্র হিসাবে এ ধরনের কোনো উদাহরণ সাদ্দাম হোসেনের ইরাকেও ছিল না, রোমানিয়াতেও ছিল না, পৃথিবীর কোনো ডিক্টেটরিয়াল রেজিমেই এই ধরনের কারসাজি, এই ধরনের ভোট, যেমন খুলনার এক কেন্দ্রে ভোটারের চাইতে ভোটের সংখ্যা বেশি বেরোলো এবং এটা পরে গণনা বলে দেওয়া গুনতে ভুল হয়ে গেছে ইত্যাদি, যে জার্নালিস্টরা প্রকাশ করেছিলেন তাকে প্রথমে অ্যারেস্ট করা হলো, পরে হ্যারাস করা হলো, পরে ছেড়ে দেওয়া হলো। তারপর আমি একটা উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে এবং পাকিস্তান আমেরিকার সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম এই 2018 ইলেকশনের 3-4 দিন আগে একটা লেখা লিখেছিলেন। সেখানে উনি বলছেন, তখনও ইলেকশন হয়নি, যে 1930 এবং 40 দশকে ইউরোপে হিটলার এবং মুসোলিনির নেতৃত্বে যে রাজনীতিক আদর্শ গড়ে উঠেছিল, ফ্যাসিবাদ এবং নাজিবাদ, বাংলাদেশ এখন সেদিকে এগুচ্ছে। তার মানে উনি ইলেকশন হবার আগেই হাসিনা সরকারকে একটা ফ্যাসিস্ট সরকার বলেছেন। তারপর ইলেকশনের পরেও তিনি লিখেছেন, বিভিন্ন স্কলাররা, বিভিন্ন অ্যানালিস্টরা বলেছেন, জার্মানি থেকে, অস্ট্রেলিয়া থেকে, নিউজিল্যান্ডে, আমেরিকায়, কানাডায়, সর্বত্র তারা সবাই বলেছে এটা একটা জালিয়াতি হয়েছে। সুতরাং ওই প্রশ্নের উত্তর তো আসিফ নজরুল সাহেবও জানেন, আমিও জানি, সবাই জানেন। যে কোনো একজন রাস্তার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেও একই কথা বলবেন উনি, যে এটা কোনো নির্বাচন হয়নি। এখন আপনার প্রশ্নে আসছি, যে শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট যে হত্যা করা হলো, এটা কি শুধু উনি বাকশাল করার জন্য করা হয়েছিল নাকি অন্য কোনো কারণও ছিল? প্রত্যেকটা ঘটনার একটা পরোক্ষ কারণ এবং প্রত্যক্ষ কারণ থাকে, আর একটাকে বলে নিয়ার কজ এবং ডিস্ট্যান্ট কজ। এখন ইমিডিয়েট কজ, যেটা ইমিডিয়েট কারণ হিসাবে আপনি বলতে পারেন যে বাকশাল ছিল লাস্ট স্ট্র অন দ্য ক্যামেলস ব্যাক। কিন্তু উনি 72 সাল থেকেই যে রাজনীতির সূত্রপাত করেছেন, তার পরিবারতন্ত্র, দলের লোকজনকে সুবিধা দেয়া, দলের একজন অপরাধ করলে ছেড়ে দেয়া এবং তাদের সাফাই গাওয়া, এবং তার ভাগিনা, ছেলেরা এবং আত্মীয় স্বজন সবাইকে যেভাবে উনি পৃষ্ঠপোষকতা করেছেন, সেটা একমাত্র মানে একজন রাজনীতিবিদ, একজন রাষ্ট্রনেতার মতো সুলভ আচরণ নয়। একজন প্রধানমন্ত্রী, তার তো দেশের সমস্ত লোকই তার সন্তান সম, তিনি সেটা করেননি। শুধু আওয়ামী লীগ, ওনার প্রথম বক্তৃতা যেদিন আমি শুনতে গেলাম 4-5 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে, 10ই জানুয়ারি 1972 সাল, তৎকালীন রেসকোর্স ময়দানে যিনি প্রথম বক্তৃতা দিলেন, সেখানেও দেখলাম
এবং ওটাই আমাকে খুব বীতশ্রদ্ধ করে দিল ওনার প্রতি, যে সমস্ত ক্রেডিট উনি দিয়ে দিচ্ছেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ। মনে হয়েছে আমার কাছে যে একমাত্র আওয়ামী লীগ যুদ্ধ করেছে, আওয়ামী লীগ দেশপ্রেমিক, আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টি করেছে এবং উনার নেতৃত্বে হয়েছে এটা। উনি তার দলের কোন লোক, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী বা আর কারো নামও উল্লেখ করেননি। এবং তাজউদ্দিন সাহেব দুঃখ করে বলেছেন যে উনি ফিরে আসলেন পাকিস্তান থেকে, উনি প্রথমে আমাকে ওই ট্রাকের ভিতরে বলেছেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। তারপরে উনি তাজউদ্দিন সাহেব দুঃখ করে বলছেন যে উনি আমাকে একদিনও জিজ্ঞেস করলেন না যে তোমরা এই 9 মাস কিভাবে যুদ্ধ করেছো, কিভাবে দেশ চালিয়েছো, কি হয়েছে না হয়েছে। উনি বলেন 1 ঘন্টার জন্য বা 10 মিনিটের জন্য যদি আমাকে জিজ্ঞেস করতেন আমি এই কথাগুলো বলতে পারতাম। উনি জিজ্ঞেস করেননি। তো শেখ মুজিবুর রহমানের কাছে দল ছিল বড়, এবং বাকশাল যখন করলেন তখন দলের চাইতেও উনি বড় হয়ে গেলেন। শেখ মুজিবুর রহমানের ওদের স্লোগান ছিল এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। ওই দিনগুলো আমার কাছে একটা সিনেমার মতো, সিনেমার মতো আমার চোখের সামনে ভাসছে। 14ই আগস্ট 1975 সাল আমি রেজিস্ট্রার অফিসে গিয়ে ফাইল নিয়ে বাকশালে যোগদান করলাম, কারণ তখনও আমি টেম্পোরারি লেকচারার ঢাকা ইউনিভার্সিটিতে 1975 সালে। আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমাকে বললেন, দেখো প্রফেসর আহমদ শরীফ বা প্রফেসর তরফদার এরা বাকশালে যোগদান না করলেও এরা পার্মানেন্ট প্রফেসর, চাকরি চলে গেলেও কিছু আসবে যাবে না। তুমি বিয়ে করেছো, তোমার সন্তান হয়েছে, আর তুমি এখন এই বাকশালে যদি যোগদান না করো, তোমার চাকরি চলে গেলে তখন কি করবে? আমি 14ই আগস্ট খুবই ভারাক্রান্ত মন নিয়ে রেজিস্ট্রার অফিসে একটা ফর্ম নিয়ে, আমার মনে আছে আমি লিখলাম আমি তাজুল ইসলাম হাশমি স্বেচ্ছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় বিপ্লবের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগদান করিলাম। এবং আমার যে কান্নাটা ছিল হৃদয়ের ভিতরে, রক্তক্ষরণ হয়েছে। আমি ওই সই করে কাগজটা জমা দিয়ে আসলাম। পরের দিন আমাদের এই কাগজগুলো হয়তো প্রকাশ্যে ঘোষণা করা হতো কারা কারা বাকশালে যোগদান করেছে। সুতরাং বাকশাল যে একটা হিটলারীয় ব্যাপার ছিল এতে কোনো সন্দেহ নেই, এবং এটা তো যে কোনো লোকই জানতো যে বাকশাল করাই তার জন্য তার কাল হয়েছে, যেটা তাজউদ্দিন সাহেব তাকে পরামর্শ দিয়েছিলেন। তার বইতে তার মেয়ে লিখছেন, সেখানে উনি বলেছিলেন যে আপনি এ পথে যাবেন না, এ পথে আপনার বিপদ হবে, এবং ঠিকই তাই হয়েছিল। সুতরাং এটা একটা প্রত্যক্ষ কারণ বাকশাল, এবং পরোক্ষ কারণ ছিল তার দুঃশাসন এবং তার আত্মীয় স্বজন প্রীতি এবং তার নিজস্ব রাজনৈতিক দলের প্রতি তার আনুগত্য। পরে দেখা গেল ওই দলের চাইতে, দেশের চাইতে দল বড়, এবং সবার চাইতে শেখ মুজিবুর রহমান নিজে বড় হয়ে গেলেন, যে জন্য তারা স্লোগান দিত এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। ধন্যবাদ। ডক্টর তাজ হাশমি, আপনি জানেন 15ই আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অনেক স্পর্শকাতর দিন। আওয়ামী লীগের ওই বেদনার দিনে চায়না দূতাবাস জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বেগম খালেদা জিয়াকে কিছু উপঢৌকন পাঠিয়েছে। এরপর দিনই বিমান বাহিনীর বিশেষ এয়ারক্রাফটে বাংলাদেশ সফর করে গেছেন সিংলা। যদিও সিংলার মার্চের সফরের সঙ্গে এবার সফরের অনেক পার্থক্য দেখতে পাচ্ছি আমরা, মিডিয়াতে ওই রকম প্রচার নেই এবার। তো ভারত ও চীনের কূটনীতিকদের এইভাবে দৌড়ঝাঁপ কূটনীতি আপনি কিভাবে দেখছেন জনাব তাজ হাশমি? ধন্যবাদ। আপনি দুটো প্রশ্ন করেছেন। একটা হচ্ছে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যা দিবস হচ্ছে আওয়ামী লীগের জন্য খুবই স্পর্শকাতর একটা দিন। আমি এ ব্যাপারে প্রচন্ড দ্বিমত পোষণ করি, কেননা শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে যারা সিভিলিয়ান ছিলেন, বেসামরিক লোকজন যারা তার হত্যার পেছনে কাজ করেছে, তাদের শতকরা প্রায় 100 জনই ছিলেন আওয়ামী লীগের নেতা। খন্দকার মোশতাক থেকে শুরু করে যারা যারা মন্ত্রী হয়েছেন এবং যারা যারা সহযোগিতা করেছেন, তারা সবাই আওয়ামী লীগার। এবং এটা যে স্পর্শকাতর বিষয় না, তার প্রমাণ হচ্ছে শেখ মুজিবুর রহমানের হত্যার 2-3 সপ্তাহ পরে তৎকালীন পার্লামেন্টের যে স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল, তিনি লন্ডনে মোশতাক আহমদের পার্লামেন্টারি ডেলিগেশন নিয়ে গেলেন প্রতিনিধি হিসাবে,
এবং সেখানে হিথ্রো বিমানবন্দরে যখন তাকে জিজ্ঞেস করা হলো যে শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যার ব্যাপারে আপনি কি মনে করেন, তখন উনি বলেছিলেন যে এটা একটা অপরিহার্য ব্যাপার ছিল, এটা হতেই হতো, না হলে দেশ ধ্বংস হয়ে যেত, এবং এই শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে দেশ ফেরাউনের হাত হইতে মুক্তি পাইয়াছে। 16ই উনি আব্দুল মালেক উকিল লন্ডন থেকে ফেরার আগেই পরের দিন ইত্তেফাক পত্রিকায় ব্যানার ছিল বিরাট, এত বড় বড় অক্ষরে, দেশ ফেরাউনের হাত হইতে মুক্তি পাইয়াছে আব্দুল মালেক উকিল। তো সুতরাং স্পর্শকাতর বিষয় না। এবং এই প্রশ্নটা আমি শেখ হাসিনাকে আমি জিজ্ঞেস করেছিলাম 1990 সালে, যখন 90 বা 91 সালে সিঙ্গাপুরে আমার সঙ্গে 50 বারের বেশি দেখা হয়েছে শেখ হাসিনার সঙ্গে, খুব ভালো সম্পর্কই ছিল। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আব্দুল মালেক উকিল মারা গেলেন, তার কুলখানিতে বা 40 আপনি গেলেন কি করে? উনি বললেন যে না, কেন, আমাদের পার্টির এত বড় নেতা, উনি আমাদের স্পিকার ছিলেন, এবং সুতরাং তার মৃত্যুতে আমি শোক প্রকাশ করতে গিয়েছিলাম। তা আমি বললাম, আপনার কি মনে আছে যে উনি লন্ডনে আপনার পিতা মারা যাবার পরে কি বলেছিলেন? আমি এই কথাটা রিপিট করলাম যে দেশ ফেরাউনের হাত হতে মুক্তি পাইয়াছে, এটা আব্দুল মালেক উকিল সাহেব বলেছিলেন। তো উনি বললেন, আমি তখন জার্মানিতে ছিলাম, আমি ঠিক জানতাম না উনি বলেছিলেন নাকি এরকম। এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। সারা দেশের লোক জানে আব্দুল মালেক উকিল কি বলেছেন, আর শেখ মুজিবুর রহমানের কন্যা উনি একটা আমার কাছে ভান করলেন যে তাই নাকি, এরকম কথা বলেছিল নাকি। তো এখন এটা স্পর্শকাতর ব্যাপার নয়, এটা একটা ফাজলামো এখন রাজনৈতিক ব্যাপার। জিয়াউর রহমানের বিরোধিতা করা এবং শেখ মুজিবুর রহমানকে স্বর্গের শিখরে তুলে দেয়া, এটা এক ধরনের জঘন্য একটা নোংরা রাজনীতি। আর আপনার দ্বিতীয় প্রশ্ন, যেটা সিংলার ভ্রমণ এবং চীনের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক, দুটোর সঙ্গে একটা যোগসূত্র রয়েছে। কেননা বাংলাদেশ, হাসিনা সরকার মনে করে আমরা ভারতের কাছ থেকে রাজনৈতিক সাহায্য নেব, আর চীনের কাছ থেকে নেব অর্থনৈতিক সাহায্য, বিলিয়ন বিলিয়ন ডলার আসবে, ইনভেস্ট করবে, এবং যা কিছু চুরি চামারি হবে সে তো তাদের লোকজনই করতে পারবে, ভারতের কাছ থেকে তো টাকা পাওয়া যাচ্ছে না। ভারত টাকা দিয়ে ওটা আবার ওদের কাজের জন্য ব্যবহার করছে, ট্রানজিটের কাজে, পোর্ট বানানোর কাজে, নদী বন্দর রাস্তাঘাট ঠিক করার জন্য টাকা, এবং ওটা দান নয়, ওটা একটা বিরাট অঙ্কের বড় হারের একটা বড় সুদে একটা ধার মাত্র, সেটাও মাত্র 1 বিলিয়ন না 2 বিলিয়ন ডলার। আর চীন অলরেডি 24 বিলিয়ন ডলারের বেশি দিয়েছে, আরো বোধহয় 30 বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ করবে। সুতরাং চীনের সঙ্গে দহরম মহরম ওই জন্যই। এবং যেটা সর্বজনবিদিত যে 2018 ইলেকশনে চীনের সাহায্যেই হাসিনা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং চীন সিনিক্যালি এখানে বলা যায় তার রাষ্ট্রের স্বার্থের খাতিরেই বাংলাদেশে এমন একটা সরকার চীন গঠন করতে চেয়েছে যারা চীনের পক্ষে থাকবে। কেন, বিএনপি অলরেডি চীনকে তারা নারাজ করেছিল 2004 সালে তাইওয়ানকে ঢাকাতে একটা ট্রেড মিশন এবং তাদেরকে ভিসা করার অফিস খুলে দেওয়ার জন্য ঘুষ খেয়ে, যেটা আমি আগেও বলেছি, বিএনপি 4-5 জন নেতা তাইওয়ানের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ খেয়ে এই রাহাজানিটা করেছে চীনের বিরুদ্ধে। যাই হোক, তবে এখন শৃঙ্খলা যেখানে আসছেন বাংলাদেশে, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে এটা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে এসছেন, এটা একটা হাস্যকর ব্যাপার। ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে হলে তো সেখানে ডাক্তার বা যারা সায়েন্টিস্ট তারা বাংলাদেশের সায়েন্টিস্টদের সঙ্গে দেখা করবেন, এবং শেখ হাসিনা তাকে 4-5 ঘন্টা বসিয়ে রেখে ইন্টারভিউ দিলেন, এবং কি বললেন সেটা খবর কাগজে আসলো না ভালো করে, টেলিভিশনে কোনো ছবি আসেনি দুজনের, এবং দেখা যাচ্ছে এটা রাগ ঢাক ঢাক ব্যাপার। এবং পররাষ্ট্রমন্ত্রী সিলেট চলে গেলেন, উনিও তাকে রিসিভ করতে গেলেন না, এমনকি বাংলাদেশ সরকারের কোনো বড় মন্ত্রী বাদ দেন, কোনো বড় সরকারি কর্মচারীও তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যায়নি। এগুলো তো একেবারে এক্সপ্লিসিট সিগন্যাল, একেবারে প্রকাশ স্পষ্ট সিগন্যাল যে তোমরা আমাদের এখানে বেশি মাখামাখি করতে এসো না, আমি কিন্তু এখানে চীনের সঙ্গে বন্ধুত্ব করছি এবং চীনের বিরুদ্ধে কিছু করব না। সুতরাং শেখ হাসিনা অলরেডি 2 নৌকায় পা দিয়ে ফেলেছেন, এবং এখন দেখা যাচ্ছে যে চীনের দিকে যে নৌকাটা চীনের, সেখানেই তার প্রায় দেহের 75 ভাগ ওজন সেখানে দিয়ে দিয়েছেন।
এবং এটা একটা ইমব্যালেন্স সৃষ্টি করেছে। এবং যে জন্য অনেকেই এখন বাংলাদেশে তার মন্ত্রীরাও একটু আশঙ্কায় রয়েছে। ওবায়দুল কাদের সাহেব বলছেন কোন দিন কি হয়ে যায় বলা যায় না। এবং তোফায়েল আহমদ বললেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে প্রথম দিনেই তারা লাখ খানিক আওয়ামী লীগকে হত্যা করবে। তা তাদের ভিতরে এক ধরনের ভয় ঢুকেছে, ভয়, ভীতি, এবং কি ঘটে, কি হয়, কি না হয়, এই আশঙ্কাটা অমূলক নয়। তবে চীনের সঙ্গে বাংলাদেশের যখন সম্পর্ক, সেটা কিন্তু পশ্চিমা শক্তিগুলোকে একটু উদ্বিগ্ন করেছে। যেটা আসিফ নজরুল বললেন যে আন্তর্জাতিক রাজনীতিতে মানে কোনো বিভিন্ন ইস্যু দিয়ে একটা দেশকে সমর্থন করা হয় বা একটা দেশের বিরুদ্ধে দরকার হলে যুদ্ধ ঘোষণা করা হয়। যেমন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মিথ্যা কথা বলে যে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে বলে তাকে 2003 সালে তারা ইরাক আক্রমণ করে ধ্বংস করে দিল সাদ্দাম হোসেনের রেজিম। তেমনি ভাবেই 2007 সালে তারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের অবৈধ সরকার এখানে গঠন করলো IMF ওয়ার্ল্ড ব্যাংকের স্বার্থে, এবং তারা সেখানে বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদ প্রতিষ্ঠিত, এটা শেখ হাসিনার মুখ দিয়েও বলিয়েছেন, এবং তারা নিজেরাও এটা বলে তারা বাংলাদেশের বিএনপি সরকারের হাত আর্ম টুইস্টিং করে তাদের কাছে ক্ষমতা নিয়ে ব্যাকডোর দিয়ে জেনারেল মঈন এবং ফখরুদ্দিনের মাধ্যমে তারা হাসিনাকে ক্ষমতায় আনলো, এবং সেখানে একটা আইওয়াশ হলো। হাসিনাকেও জেলে দিল, খালেদাকেও জেলে দিল, এবং হাসিনার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলানো হলো। শেখ সেলিম বললেন তার চাচাতো বোন বা বোন উনি চোর এবং টাকা পয়সার হিসাব দিলেন। এ ধরনের ওবায়দুল কাদেরও বললেন যে হ্যাঁ হাসিনাও তো ক্লিন না, পয়সা করি চুরি করেছে। সবকিছু বলিয়ে হাসিনাকে ডিসক্রেডিট করা হলো হাতে রাখার জন্য। এবং প্রণব মুখার্জি তার বইতে স্পষ্ট বলে দিয়েছেন, তার যে লাস্ট যে বইটার নামটা ভুলে যাচ্ছি, বইটা পড়েছি আমি, সেখানে উনি বলছেন যে জেনারেল মঈন খুব উদ্বিগ্ন হয়ে একদিন জিজ্ঞাসা করলো যে প্রণব মুখার্জিকে যে এখন কি হবে, এখন যদি ইলেকশনে যদি আমরা ক্ষমতায় না আসি, বিএনপি যদি ক্ষমতায় না, আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে কি হবে, তখন আমাকে তো সেনাপ্রধান রাখবে না। তখন প্রণব মুখার্জি বললেন আমি জেনারেল মঈনকে বলে দিলাম তুমি চিন্তা করো না, হাসিনা আসলে তোমাকেই সেনাপ্রধান হিসেবে রাখবে। তো প্রণব মুখার্জি কি করে জানলেন যে এই 2008 সালের নির্বাচনে হাসিনা নির্বাচিত হবেন, এবং দেখা গেল ঠিকই উনি নির্বাচনে জিতলেন, এবং জেনারেল মঈনকে যে বিশ্বাসঘাতকতা করে এই ক্ষমতা দখল করেছিল ঠিকই উনি কিছুদিন ক্ষমতায় টিকিয়ে রাখলেন। শুধু তাই না, বিডিআর এর ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটানো হলো, 57 জন সেনা অফিসারকে হত্যা করা হলো। একটার সঙ্গে একটা যোগসূত্র রয়েছে। এখন বাংলাদেশের চীনের যে ঢুকে পড়া, এটা হয়তো পশ্চিমা শক্তিরা খুব ভালো করে দেখছে না। তাদের কাছে এখন চীন হচ্ছে বড় থ্রেট। ওসামা বিন লাদেন তো নেই, ইসলামিক স্টেটও তারা সৃষ্টি করে, ওটাও এখন ব্যাক বার্নারের একটা ইস্যু। সুতরাং তারা এখন চীনের বিরুদ্ধে ভারতকে সাহায্য করে, যে জন্য ভারতে যে অরাজকতা হচ্ছে কাশ্মীরে এবং সারা ভারতবর্ষে যে হিন্দু ফ্যাসিবাদের উত্থান, তার বিরুদ্ধে ওয়াশিংটন বা লন্ডন কোনো রা করছে না। কিছু হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট কথা বলছেন, কিন্তু সরকাররা কিন্তু মোদিকে বলছে না যে তুমি যেটা করছো এটা অন্যায়, এটা ফ্যাসিবাদ। যে মোদি ছিল পার্সোনা নন গ্রাটা আমেরিকাতে, দেখা গেল ক্ষমতায় জেতার পরে, আসার পরে ওবামা তাকে রিসিভ করে হোয়াইট হাউসের আশেপাশে ওয়াশিংটন ডিসির দালান কোঠা এবং মনুমেন্ট গুলো দেখাতে ঘুরিয়ে ঘুরিয়ে টুরিস্ট গাইড হিসাবে ওবামা মোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আর যার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল যে উনি একটা হত্যাকারী, মোদি মানুষ হত্যা করেছে, ওয়ার ক্রাইম করেছে, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস করেছে, সেসব কথা ভুলে গিয়ে তাকে ওয়েলকাম করা হলো। সুতরাং আন্তর্জাতিক সম্পর্কে চিরস্থায়ী বন্ধু বলেও কিছু নেই, চিরস্থায়ী শত্রু বলেও কিছু নেই। সব রাষ্ট্রই তার নিজের স্বার্থ রক্ষা করতে চায়, এবং শেখ হাসিনাও সেটা করছেন। তবে আমার যেটা মনে হচ্ছে খুব তাড়াহুড়া করছেন উনি, এবং এর পরিণাম কি হয় সেটা একটু বলা মুশকিল। গৃহায়ণ গণপূর্ত, স্বাস্থ্য, অর্থ পরিকল্পনা, দুর্নীতির কথা সবার জানা, বালিশ কাণ্ড, পর্দা, জুমে মিটিং এর পরও আপ্যায়ন বিল। তো অনেকে আওয়ামী লীগের বর্তমান শাসনামলের সঙ্গে 75 পরবর্তী শাসনামলের একটা মিল দেখছেন। দুর্নীতি, তারপরে হত্যা গুম, এখন হত্যা গুম হচ্ছে পুলিশ বাহিনী দিয়ে, আগে হতো রক্ষী বাহিনী দিয়ে। তো আপনি কি এটার সঙ্গে একমত যে আওয়ামী লীগের বর্তমান শাসনামলের সঙ্গে 75 পরবর্তী শাসনামলের মিল রয়েছে? জনাব তাজ হাশমি। ধন্যবাদ। আপনার প্রশ্নে একটা ভুল আছে। 75 উত্তর বললে কিন্তু
আওয়ামী লীগের পরে যে সরকার এসেছিল তারা বোঝায়। 72 থেকে 75 আগস্ট পর্যন্ত ছিল আওয়ামী লীগ, এবং আচ্ছা, ওই পূর্ববর্তী কথা বলছি আমি। হ্যাঁ না, ওই অগাস্ট পর্যন্ত যে সরকার চলেছে বাংলাদেশে 1975 সালের, সেটা তো পরবর্তী যুগে ওটা 73 সাল থেকেই মোটামুটি একটা করাপ্ট সরকার হিসাবে পরিগণিত হলো। যখন 73-এর 7ই মার্চ ইলেকশন হলো, ওই নির্বাচনে খন্দকার মুশতাক আহমদ বিপুল ভোটে পরাজিত হচ্ছিলেন। টেলিভিশনে লাইভ টেলিকাস্ট করতে করতে, ব্রডকাস্ট করতে করতে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, এবং পরে হেলিকপ্টারে করে ওই ব্যালট পেপারগুলো ঢাকায় এনে খন্দকার মুশতাককে বিজিত ঘোষণা করা হলো। নিয়তির কি পরিহাস! সেদিন যদি মুশতাক আহমদ সত্যি সত্যি পরাজিত হতেন, যেটা উনি হয়েছিলেন, তাহলে উনি হয়তো মন্ত্রী হতেন না। মন্ত্রী না হলেও হয়তো উনি এই ষড়যন্ত্রে শেখ মুজিবুর রহমান নিহত হলেন, সে ষড়যন্ত্রে হয়তো বা অংশগ্রহণ করতে পারতেন না, এবং শেখ মুজিবুর রহমান হয়তো বেঁচে থাকতেন। আমি একটা কনজেকচারাল কথা বলছি, হতে পারতো হাইপোথেটিক্যালি। তো করাপশন এবং ওই রক্ষী বাহিনীর যে রক্ষী বাহিনীর মার আমি নিজে দেখেছি। আমার এক বন্ধু, প্রাক্তন বন্ধু, যে আসিফ রোজন, যে কথায় বলতো, ঢাকা কলেজে আমার সঙ্গে পড়তো, সে পরে রক্ষী বাহিনীর নেতা হয়ে গেল। সে একদিন আমাকে 74 সালে বলছে যে জাসদ না কারাবোধ একটা ওই বায়তুল মোকাররমের সামনে একটা মিটিং করে আওয়ামী লীগ সরকারকে খুব গালাগালি করছিল। সে আমাকে বলছে, দোস্ত, এমন মায়ের দিলাম, মায়ের দিয়া একেবারে বায়তুল মোকাররম মসজিদের ভিতরে নিয়ে, একেবারে মসজিদের 1 তলা থেকে 4 তলা 5 তলা পর্যন্ত উঠে ওদেরকে রাইফেলের বাট দেওয়া মাইরা করে মসজিদের ভিতরে রক্তাক্ত করে ফেললাম। তো ওইটা শোনার পরেই আমি তার সঙ্গে আমার বন্ধুত্ব আমি ছিন্ন করেছি। সানাউল্লাহ নাম ছিল, রক্ষী বাহিনীর একজন হোমরা চোমরা, মানে অফিসার, ক্যাপ্টেন লেভেলের অফিসার ছিল। তো ওই অত্যাচার, তারপরে এই যে মুন্সিগঞ্জে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় রক্ষী বাহিনী গিয়ে গ্রাম উজাড় করে দিয়েছে। নকশাল খোঁজার নামে তারা 400-500 লোক হত্যা করেছে, এবং সেখানে এই যে পরলোকগত সিআর দত্ত একটা লিডিং রোল প্লে করেছিলেন, একটা খুবই খারাপ রোল প্লে করেছিলেন রক্ষী বাহিনী নিয়ে এবং বিডিআর নিয়ে। সেসব পুনরাবৃত্তি নাইবা করলাম। তবে এখন এই কথাগুলো এখন ক্লিশে, ইংরেজিতে একটা কথা আছে, ক্লিশে হয়ে গেছে। এখন দুর্নীতি এবং হাসিনা সরকার এটার অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এটাকে আলাদা করে বলার কিছু নেই। একটা পাগল সরকার, একটা দুর্নীতিগ্রস্ত, বিকারগ্রস্ত একটা সরকার। ট্রাম্পের চাইতেও, মোদির চাইতেও হাসিনার যে সরকার সেটা বিকারগ্রস্ত। তো সেটা নিয়ে মানে আলোচনা একটাই হতে পারে যে সরকারের উৎখাত না হওয়া পর্যন্ত তারা চীনের সঙ্গেই যাক বা যত ভালো কাজই করুক। আমি ইতিহাসের ছাত্র, আমার মেমোরি একটা ব্যাপার। যে আমাকে কালকে জুতা পেটা করেছে, আজকে লাঠি পেটা করেছে, এবং কালকে আমাকে দুধ দিয়ে ভাত খেতে দিল, সুতরাং তার জুতা পেটা এবং লাঠি পেটা এবং গালাগালি সব ভুলে গিয়ে আমি বলবো যে আমাকে জুতা দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, গালাগালি করেছে, করলে কি হবে, আজকে আমাকে দুধ দিয়ে ভাত খাইয়েছে। তো এটা একটা জোক হতে পারে, এটা নিয়ে কোনো আলোচনা হতে পারে না। শেখ হাসিনার যা করেছে 2008 সাল থেকে, 2008-এর ইলেকশনটাই অবৈধ। আমরা শুধু 2014 বলছি কেন, 2008-এর ইলেকশন যে অবৈধ, সেটা তো আওয়ামী লীগের তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্দুল জলিল সাহেব বলেছেন যে আমরা মিলিটারির সঙ্গে ডিল করে ক্ষমতায় আইছি, আমরা ডিল করে, ইন্ডিয়া আর আর্মির সঙ্গে ডিল করে ক্ষমতায় আসছি। এটা আব্দুল জলিল সাহেব বলেছিলেন। বলার পরে পার্টির লোকজন বলতো জলিল সাহেবের মাথা খারাপ হয়ে গেছে, উনি আবল তাবল কথা বলেন। পরে জলিল সাহেবকে দল থেকে, পার্টির পজিশন থেকে সরিয়ে দেওয়া হলো, পরে উনি মরে গিয়ে বেঁচে গেলেন। সুতরাং আওয়ামী লীগের এই দুর্নীতির তুলনা শেখ মুজিবুর রহমানের আমলে দেশের অর্থবল ছিল অনেক কম, চুরি করার যে সামগ্রী সেটার ছিল স্বল্পতা। তো শেখ মুজিবুর রহমানের আমলে কি হয়েছিল, আদমজি জুট মিল, বাওয়ানি জুট মিল, ইস্পাহানি জুট মিল, চা বাগান, যত রকম ইন্স্যুরেন্স কোম্পানি, যত রকম ইন্ডাস্ট্রি ছিল, সবগুলো দখল করে দলীয় প্রভাবে লোকজনদেরকে অ্যাডমিনিস্ট্রেটর, ম্যানেজার, যেখানে আদমজি জুট মিল আব্দুল করিম একজন অবাঙালি একজন ম্যানেজার আদমজি জুট মিল চালাতেন। 72 সালে সেই জুট মিলের 5-6 জন ম্যানেজার, জেনারেল ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর এবং
আপনাকে খুবই একটা মজার কথা বলি। 1972 সালে আমি তখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের অলরেডি MA পাস করে চিটাগাং ইউনিভার্সিটিতেও তখন ইন্টারভিউ দিয়েছি, চাকরি হয়নি। তা আমার আব্বা আমাকে নিয়ে গেলেন আব্দুর রশিদ তালুকদার, যিনি বিজিএমসি চেয়ারম্যান ছিলেন, এই যে বিএনপির সাবেক জেনারেল সেক্রেটারি কি তালুকদার ওনার, যিনি মারা গেলেন, সাহেবের বড় ভাই আব্দুর রশিদ তালুকদার তখন বিজিএমসি চেয়ারম্যান। আমার বাবা নিয়ে গেলেন আদমজি কোর্টে একটা আমার চাকরির জন্য। তো আব্দুর রশিদ তালুকদার সাহেব আমার বাবাকে খুব শ্রদ্ধা করতেন। উনি আমাকে বললেন তুমি কালকেই জয়েন করো। আমি খুব অবাক হয়ে গেলাম, কালকে জয়েন করো কোথায়? আদমজি জুট মিলে অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। 850 টাকা বেতন। 72 সালে 850 টাকা বিরাট টাকা, কারণ এখন ইউনিভার্সিটি লেকচারের বেতন ছিল 450 টাকা, ফার্স্ট ক্লাস থাকলে 500 টাকা। তো আমি 500 টাকার চাকরি নিয়ে পরে চিটাগাংয়ে চলে গেলাম। কিন্তু আমাকে 850 টাকার বেতন, জিপ দেবে, সপ্তাহে মাত্র 2 দিন আমি জুট মিলে যাব, আর 4-5 দিন আমি 4 দিন আমি আদমজি কোর্টে অফিস করব। তো সৌভাগ্যক্রমে আমি পরের দিনই চিটাগাং ইউনিভার্সিটি থেকে টেলিগ্রাম পেলাম যে আমার চাকরি হয়ে গেছে। আমি ওই 500 টাকার চাকরি নিয়ে চট্টগ্রামে চলে গেলাম। আমি ঘটনাটা এই জন্য বলছি যে আমার মতো ইসলামিক হিস্ট্রিতে MA পাস করা একটা সম্পূর্ণ অযোগ্য ব্যক্তি, কিসের অ্যাডমিনিস্ট্রেশন, জুট মিল, আমি ভিতরে গিয়ে একদিনই হয়তো জুট মিল দেখেছি, জুট মিলের অ্যাডমিনিস্ট্রেটরের চাকরি পাওয়ার আমার কোনো যোগ্যতা ছিল? নিশ্চয়ই ছিল না। কিন্তু যারা প্রভাবশালী ব্যক্তি, এইভাবে সোশ্যালিজমের নামে লুটপাট করা হয়েছে। আব্দুর রশিদ তালুকদার সাহেব, তার ক্ষমতা ছিল, উনি আমাকে উপকার করার জন্য করেছেন, আমি ওনাকে খারাপ বলছি না। তবে আমার মতো এরকম শত শত তাজ হাশমি অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজার হয়ে লুটপাট করে সবগুলো শেষ করে দিয়েছে। তবে লুটপাটের স্কোপ এখন বেড়েছে, গ্রোথ বেড়েছে, ডেভেলপমেন্ট হয়েছে। গ্রোথটা হয়েছে হাসিনা সরকারের জন্য না। যে কোনো সরকারই এখন ক্ষমতায় থাকতো, ঢাকা শহরে যে চাকচিক্য দেখছেন, দালান কোঠা দেখছেন, এগুলো সবগুলোই হতো। কেননা এখন আমাদের গার্মেন্টস শ্রমিকরা এবং এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কাররা এবং কৃষকরা যে ফসল উৎপাদন করছে, তারা সবচেয়ে বড় কন্ট্রিবিউটর। আমাদের গার্মেন্টস শ্রমিক, বিদেশে অবস্থানরত বাংলাদেশের প্রায় 1 কোটি খানিক লোক, আর আমাদের কৃষক ভাইয়েরা। সুতরাং এটা এবং কৃষকদের কৃষি উন্নয়ন, এটা কিন্তু জিয়াউর রহমানের একক প্রচেষ্টা সফল হয়েছে। আমি কোনো বিএনপি করি না, কিন্তু উনি যদি খাল কাটার আন্দোলন না করতেন, গ্রো মোর ফুড করে, 1980 সালেই জিয়াউর রহমানের জীবদ্দশায় বাংলাদেশ প্রথম চাল রপ্তানি করলো নেপালে। 74 সালে দুর্ভিক্ষের 6 বছরের ভেতরে বাংলাদেশ চাল রপ্তানি করছে। এই ক্রেডিট আপনি কাকে দেবেন? জিয়াউর রহমানকে দিতে হয়। এবং তার পেছনে ফেউ ফেউ করে ঘুরে বেড়াতেন এখন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এই যে মুনতাসির মামুনের চাচা আমাদের ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, উলসি যদুনাথপুরের খাল কাটার উপরে উনি বস্টনে গিয়ে PhD করে আসলেন। এরা তখন সব প্রচন্ড রকম বিএনপি পন্থী। সে যাই হোক, ওদের কথা বলতে আমার ঘৃণা লাগে। তবে এখন দুটো তুলনা করা যায় না। শেখ মুজিবুর রহমান 30 থেকে 50 হাজার লোক মেরেছেন, এবং হাসিনা কত লোক মেরেছে আমরা জানি না, তবে সংখ্যাটা খুব কম হবে না। তবে হত্যার চাইতেও ত্রাস কিন্তু মানুষকে বেশি ভয় দেয়। আপনি মেরে ফেলেন, শেষ, কাহানি শেষ হয়ে গেল। কিন্তু আপনাকে গুম করা হতে পারে, এই কথা বলার পরে আমাকে আবার অ্যারেস্ট করে ফেলে কিনা, গুম করে ফেলে কিনা, ইটের ভাটায় ফেলে মেরে দেওয়া হয়। মানে মানুষের ডিএনএও খুঁজে পাওয়া যাবে না, আপনাকে 1 সেকেন্ডের ভেতরে আপনি পাল্প হয়ে যাবেন, একেবারে একটা কি বলবো ছাইও পাওয়া যাবে না। যেভাবে বাংলাদেশে লোক হত্যা করা হয়, যেটা র্যাব এবং পুলিশ মানুষ মারে, আমি শুনেছি যে ইটের ভাটার ভেতরে, জ্বলন্ত ইটের ভাটার ভেতরে ছেড়ে দেওয়া হয়, যেখানে কয়েক হাজার সেন্টিগ্রেড হিট। তো এখন মাত্রা বেড়েছে, ত্রাসটা বেড়েছে অনেক বেশি, এবং দুঃশাসন বেড়েছে অনেক বেশি, করাপশন রন্ধ্রে রন্ধ্রে। এমন কোনো জায়গা নেই, এমন কোনো মন্ত্রী নেই যে করাপ্ট না। এবং আমি এই শেষ কথা বলছি এই ব্যাপারে, যে দেখেন বিদেশে 1% বা 2% লোক, 100 জনের ভিতরে 1 জন বা 2 জন করাপ্ট, এবং ধরা পড়লেই ফাঁসি। চীনে তো ফাঁসি, এবং সিঙ্গাপুরে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এবং উদাহরণ হিসেবে 1 জন বা 2 জন। আমাদের এই দেশে দুর্ভাগ্য এই যে বলতে হয় উনি কিন্তু খুব অনেস্ট,
উনি মন্ত্রী, উনি কাস্টমসের ছিলেন, অত বড় অফিসার ছিলেন, কিন্তু অত বড় দারোগা ছিলেন, অত বড় পুলিশের আইজি ছিলেন, ডিআইজি ছিলেন, কিন্তু ঢাকায় কিন্তু উনি বাড়িঘর করেননি এবং যে বেতন সেই বেতনই চলতেন। লোকে করুণা করে এবং আমরা চিহ্নিত করি ওই লোকটা কিন্তু সৎ। হওয়া উচিত ছিল সম্পূর্ণ বিপরীত, যে ওই লোকটা অসৎ আর এই 300 জনই কিন্তু সৎ। আপনি সেক্রেটারিয়েটে যান, পুলিশ বিভাগে যান, মন্ত্রীদের আপনি খোঁজেন, তাদের সিভি দেখেন, তাদের একজন লোকেরও কোনো পার্মানেন্ট সোর্স অফ ইনকাম নেই। এই যে তোফায়েল আহমদ, সয়েল সায়েন্সের রেয়ারেস্ট থার্ড ক্লাস, উনি কলেজেও চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না ওনার, উনি একটা স্কুলে হয়তো সায়েন্সের কেমিস্ট্রি ডেমনস্ট্রেটর হিসেবে চাকরি পেতে পারতেন বা শিক্ষকতার চাকরি পেতে পারতেন। আসম আব্দুর রব জীবনে কোনোদিন কাজ করেন নাই। হাসানুল হক ইনু কোনোদিন কাজ করেন নাই। আমি এরকম অনেক নাম বলতে পারি। নূরে আলম সিদ্দিকী, যার উনি পরে ডলার ব্যবসা করে অনেক পয়সা করি বানিয়েছেন। 71 সালে 72 সালে উনি কিভাবে ট্রাঙ্ক ভর্তি করে ভারতে টাকা নিয়ে গেলেন, সে কথাগুলো আমার বন্ধু বান্ধব, মুক্তিযোদ্ধা বন্ধু বান্ধবদের কাছেই শুনেছি। সুতরাং আমাদের যেটা দুর্ভাগ্য যে করাপশন শুধু যারা ক্ষমতায় থাকে তাদেরটা দেখি, ক্ষমতা থেকে সরে গেলেই তারা কিভাবে করাপশন করেছে ওটা ভুলে যাই। সবচেয়ে বড় প্রমাণ করাপশনের যে আপনার কোনো জীবিকা নেই, আপনার কোনো জানা সোর্স অফ ইনকাম নেই। আপনি গুলশানে বাড়ি করেন কি করে, আপনি ধানমন্ডিতে থাকেন কি করে? যতগুলা মন্ত্রী পাতি মন্ত্রী নেতা পাতি নেতা সবগুলোরই গুলশান ধানমন্ডিতে প্রপার্টি আছে এবং চাকরি বাকরি করছে না, গাড়ি হাঁকিয়ে বিদেশে ফার্স্ট ক্লাসে প্লেনে যাচ্ছেন আসছেন, কিভাবে হচ্ছে? সুতরাং করাপশনটা কম্পেয়ার করা যাবে না 72 থেকে 75 সালে যেটা হয়েছে এবং 1972-এর পরে 2008 সাল থেকে 2020 অব্দি যেটা হচ্ছে। দুটোর মাত্রা ভিন্ন, দুটোর পরিবেশ ভিন্ন এবং লুটপাট করার সুযোগ তখন ছিল কম, এখন অনেক বেশি। সুতরাং করাপশনের মাত্রাও অনেক অনেক বেশি, অনেক বেড়ে গেছে। সবচেয়ে বড় কথা আনঅ্যাকাউন্টেবিলিটি। 75 সালে শেখ মুজিবুর রহমানের আমলেও পুলিশের আপনি থানার দারোগা পেতেন যার অনেস্ট, ম্যাজিস্ট্রেট পেতেন যে ঘুষ নেওয়ার কথা চিন্তাও করতে পারবে না। এখন আপনি একটা ম্যাজিস্ট্রেট জাজ আপনি দেখেন, আপনাকে ওই যে কি বলে ঢোল নিয়ে হাটে যেরকম খোঁজে, ছেলে হারালে খোঁজা হয়। আগে আপনারা দেখেছেন গ্রামগঞ্জে কেউ একটা ছেলে হারানো গেলে বা একটা বিড়াল হারানো গেলে ঢোল দিয়ে করা হতো, যে একটা 12 বছর বয়সের ছেলে এরকম কালো রং লাল একটা প্যান্ট পরা ছিল। এখন আপনার খুঁজতে হবে যে একটা সৎ লোক দরকার, জাজ বা ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বা ব্যুরোক্র্যাট বা সেক্রেটারি বা মন্ত্রী। এখন তো শতকরা অ্যাটলিস্ট 95% লোক চোর। সেখানে করাপশনের তুলনা কি করে করেন? করাপশনের মাত্রা এবং পরিবেশ সবকিছু চেঞ্জ হয়ে গেছে। সম্প্রতি টক শোতে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দী বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনও রেকর্ড করা হয় এবং ফোনেও আড়ি পাতা হয়। তো এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আইএসপিআর বা সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য প্রচার করা হয়নি। আপনি কি সোহরাওয়ার্দীর ওই বক্তব্যের সঙ্গে একমত? আমি একটা এক্সাম্পল দেই। 1911 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কংগ্রেসের সভায় এই যে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা গান গেয়ে নিজে গিয়ে শোনালেন এবং এটা তখন খবর কাগজে পরের দিন বেরোলো যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা লিখেছিলেন পঞ্চম জর্জ প্রশস্তিকে। তার প্রশংসা করে গানটা লিখেছেন যে পঞ্চম জর্জ তুমি আমাদের বঙ্গভঙ্গ রদ করে আমাদের আন্দোলনের সারায় 2 বঙ্গকে এক করে দিয়েছো, তুমি জনগণ অধিনায়ক, তুমি জনগণের অধিনায়ক, যাকে তুমি ভাগ্য বিধাতা। তার কয়েক বছর পরে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে না, আমি এই কথা ভাগ্য বিধাতা আমি ভারতের জনসাধারণকে বলেছি, ভগবানকে বলেছি, পঞ্চম জর্জকে উদ্দেশ্য করে বলি নাই। উনি যদি ওই খবরের কাগজে যেদিন খবরটা উঠেছিল, আমি খবর কাগজগুলো পড়েছি, আমার পিএইচডির কাজের জন্য ব্যবহার করেছি পুরনো খবর কাগজ। উনি যদি পরের দিন বা 2 দিন পরে যদি বলতেন যে না, এই পত্রিকা যেটা লিখেছে সেটা ভুল লিখেছে, আমি পঞ্চম জর্জের প্রশস্তি গেয়ে এই গান লিখিনি, তাহলে একটা ওনার স্টেটমেন্টটা বিশ্বাসযোগ্য হতো। তেমনি সোহরাওয়ার্দী সাহেব যেটা বলেছেন আইএসপিআর বা ওদের বা আর্মির ইনফরমেশন সেন্টার থেকে বা সরকারের কোনো প্রেস নোট থেকে এটার কোনো
এটা কোনো কি বলে যেটাকে রিজয়েন্ডার দেওয়া হয়নি, সুতরাং যেটা প্রতিবাদ করা হয়নি এখন 2 মাস হয়ে গেল, সুতরাং এটা সত্য বলে আমি মনে করি। যে সরোয়ার্দী যেটা বলেছেন যে গহর রিজভীরকে কোট করে বলছেন যে গহর রিজভী বলেছেন যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলি না, আমরা সামনাসামনি কথা বলি, কারণ আমাদেরও টেলিফোন ট্যাপ করা হয়। হতেই পারে, কারণ দেশটা চালাচ্ছে এখন সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, এবং পুলিশ তো প্রকাশ্যে বলেছে আমরাই তো সরকার চালাই, আমরাই তো সরকার বানিয়েছি। সুতরাং এই দেশটা এখন চালাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী আর ব্যুরোক্রেসির একটা অংশ, এবং রয়ের প্রত্যক্ষ পরিচালনায় দেশ চলছে। বাংলাদেশে স্বাধীন বলে কিছু নেই। আমি শেষ কথাটা বলছি, আপনি যে প্রশ্নটা আসিফ নজরুলকে করেছেন যে উনার জীবদ্দশায় যে দেখে যেতে পারবেন কিনা, দেখেন এটা খুব দুরূহ প্রশ্ন এবং উত্তরও খুবই দুরূহ। যেমন আমরা দেখি যে বেলারুশে 30 বছর যাবত স্বৈরাচারী সরকার নির্বাচন না দিয়ে টিকে আছে। শেখ মুজিবুর রহমান যদি 75 সালে বেঁচে যেতেন, ওনার তখন 55 বছর বয়স, উনি যদি আরো 40 বছর বাঁচতেন তার বাবার মতো, তাহলে আরো 40 বছর তো বাকশাল শাসন থাকতো। আমি 14ই আগস্ট 1975 সালে আমার বাবাকে বলেছিলাম যে আমাদের আজকে তো বাকশালে জয়েন করে আসলাম, এখন এই দেশে তো শেখ মুজিবুর রহমানের শাসন চলবে আরো 30 বছর 40 বছর, কারণ তার বাবা মারা গেলেন 90 বছর বয়সে। আমার বাবা একটা কথা বলেছিলেন, এটা বলে আমি শেষ করছি, যে আল্লাহ চায় তো কালকে সকালে উঠে দেখবা নাই। তা এখন এমন হতে পারে আমরা এখন কথা বলছি, সরকার কাল পর্যন্ত থাকে কিনা আমরা জানি না, আবার এটা আরো 20 বছর টিকে যেতে পারে। এটা আমরা জনগণ কিভাবে এটাকে নেই, আমরা কতদূর সহ্য করতে পারি। জনগণ যদি চায় সরকার কালকেই উৎখাত হয়ে যাবে, আর জনগণ যদি নিষ্প্রিয় থাকে, দলাদলি দ্বিধাভক্ত থাকে, তাহলে এটা আরো শেখ হাসিনা না থাকলে তার ছেলে মেয়ে বোন ভাতিজা ভাগনা এদেরকে দিয়ে আরো 20 বছর 30 বছর 40 বছর চালাতে পারে। দুটোই সম্ভব, নির্ভর করে আমরা কি চাই। স্যার আপনার সময় থাকলে আর 10 মিনিট চালাবো আপনাকে দিয়ে। বলেন। হ্যাঁ, আপনার কাছে স্যার আমার আরেকটা প্রশ্ন হলো যে 31শে মে 2020 সালে ভারতীয় সাপ্তাহিক দা উইকে একটি সাক্ষাৎকার দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ওই সাক্ষাৎকারের ভিত্তিতে তাকে দৃষ্টি আকর্ষণ করে আপনি খোলা চিঠি লিখেছেন, তা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোড়ন উঠেছে। তো আপনি খোলা চিঠিতেই সবকিছু ক্লিয়ার করেছেন। তো আপনি যদি একটু বলেন যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন কি কি মিথ্যাচার করেছেন তার ওই সাক্ষাৎকারে। আপনার প্রশ্নটা করা উচিত ছিল যে উনি কি কি সত্য কথা বলেছেন। উনি ওখানে যা বলেছেন তার 99% মিথ্যে কথা বলেছেন। উনি বলেছেন উনি 1973 সালে সরকারি চাকরি করতেন। উনি সরকারি চাকরিতে ঢুকলেন 1977 সালে জিয়াউর রহমানের আমলে, যখন ওই যে 70 সালের যারা সিএসএস পরীক্ষা দিয়েছিল 70-71 সালে, আর উনি তো 71 সালে মুক্তিযোদ্ধা হিসেবে ক্লেম করছেন, উনি তো 71 সালে সিএসএস পরীক্ষা দিয়েছেন। এটা তো উনি পাকিস্তান আমলে সিএসপি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন, সিএসপি হতে পারেননি, উনি সর্বনিম্ন সেক্রেটারিয়েট সার্ভিস পেয়েছেন, সিএসএস যেটাকে বলে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, এবং ওটা পেয়ে উনি দেওয়ান ফরিদ গাজীর, যেহেতু সিলেটি লোক, তার অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল সেক্রেটারি ছিলেন, এপিএস, যেটাকে ভদ্র ভাষায় বলা যায়, আরেকভাবে বলা যায় বাজার সরকার। উনি বলছেন যে উনি তখন বিরাট চাকরি করতেন, এবং 1969 সালে শেখ মুজিবুর রহমান যখন লন্ডন ইসলামাবাদে আইয়ুব খানের সঙ্গে রাউন্ড টেবিল কনফারেন্স, গোল টেবিল বৈঠক করছেন, তখন শেখ মুজিবুর রহমানের ফাইলপত্র দেখে দিয়েছেন এবং পরামর্শ করেছেন শেখ মুজিবুর রহমান তার সঙ্গে। উনি তখন ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে MA শেষ পর্বের ছাত্র, এবং উনি এনএসএফ করতেন, আমিও এনএসএফ করতাম, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন, আইয়ুব খান পন্থী একটা ছাত্র দল। সেই দলের একজন ছাত্রের নেতার সঙ্গে শেখ মুজিবুর রহমান ইসলামাবাদে কথা বলবেন, যখন তার সঙ্গে তার পরামর্শদাতা ছিলেন ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার মওদুদ আহমদ এবং কামাল হোসেনকে বাদ দিয়ে উনি কোথাকার এক অবস্কিউর এনএসএফ এর এক ছাত্র নেতা মোহাম্মদ SM হলের ছাত্র ছিলেন, 22 বছর বয়স, তার সঙ্গে উনি পরামর্শ করবেন। এটা প্রথম মিথ্যা কথা। দ্বিতীয়ত উনি বলছেন 77 সালে উনি জিয়াউর রহমান সরকারের সঙ্গে উনি পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। উনি চাকরিতেই ঢুকলেন 77 সালে, এবং সেটা হলো আপনার আমাদের সাইফুর রহমান সাহেবের
পিএস, পার্সোনাল সেক্রেটারি, বিএনপি যে মন্ত্রী ছিলেন, ফিনান্স মন্ত্রী, এবং ওই বিএনপির সরকারকে ধরেই তাদের দেয়া স্কলারশিপে, বিদেশি স্কলারশিপ নিয়ে উনি বস্টনে পড়াশোনা করতে চলে গেলেন, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে। উনি বিএনপি সরকারের, জিয়াউর রহমানের সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে বিদেশে পড়াশোনা করতে গেলেন, এবং জিয়াউর রহমানের সঙ্গে তার তো দেখা হবার প্রশ্নই ওঠে না। উনি যখন চাকরিতে ঢুকলেন ৭৭ সালে একজন সেকশন অফিসার হিসাবে, দেশের রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান একজন সেকশন অফিসারের সঙ্গে দেখা হওয়ার মানে হয়তো হেঁটে যাচ্ছেন, দেখা হলো, সালাম আলাইকুম দিলেন, এর চেয়ে বেশি কথা হবারও অবকাশ ছিল না। এবং উনি কিভাবে জিয়াউর রহমানকে পরামর্শ দেন, এটা আমার মানে এটা মিথ্যা কথা। উনি ওখানে যে কথাগুলো বলেছেন সবগুলোই মিছে কথা বলেছেন। সুতরাং এটা নিয়ে আমি লিখেছি এবং টেলিভিশন ইন্টারভিউতেও বলেছি। তো ওটা নিয়ে আর বলার, আব্দুল মোমিন সম্বন্ধে আর কিছু বলার নেই। উনি একজন ডাহা মিথ্যেবাদী এবং আবল তাবল কথা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক ইত্যাদি ইত্যাদি এত এত আজে বাজে কথা বলেছেন উনি, যে ওর সম্বন্ধে কোনো কথা বলতে আমার আর রুচি নেই। আপনি অন্য প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ স্যার আপনাকে। আমি এখন, আপনি এর মধ্যে বলেছেন, প্রশ্নের আনসারটা দিয়েছেন, তারপরে জানতে চাই আপনার কাছে যে ফারাক্কা সমস্যা নিয়ে আলোচনার সময় নাকি তিনি জিয়াউর রহমানকে বারণ করেছিলেন। তো উদ্ভট ব্যাপার। ফারাক্কা আলোচনা হচ্ছে 1975-76 সালে, যখন উনি একটা প্রাইভেট কোথাও চাকরি করতেন। উনি তখন সরকারি কোনো চাকরিও পাননি। উনি সেকশন অফিসার হয়েছেন, যেটা সর্বনিম্ন ক্যাডার সার্ভিসে 1977 সালে। উনি 75-76 সালে জিয়াউর রহমানের সঙ্গে যেটা বললাম, ওনার সাথে দেখা হওয়ারই কথা না। ওনার বড় ভাই মুহিত সাহেবের হয়তো বা দেখা হলেও হতে পারতো, উনি তখন সিএসপি অফিসার। তার ছোট ভাইয়ের তো কোনো দেখা হওয়ারই সম্ভাবনা ছিল না। উনি কি করে বলেন যে জিয়াউর রহমানের সঙ্গে কথাবার্তা হয়েছে, পরামর্শ দিয়েছেন? এগুলো সব আজগুবি কথা, মিছে কথা। স্যার, আমি আপনার কাছে সর্বশেষ প্রশ্নে যাব। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন যে সুবীর ভৌমিক নামে এক সাংবাদিকের কথা তো নিশ্চয়ই জানেন, যে তিনি মাঝে মাঝে ভারতীয় বিভিন্ন অনলাইন মাধ্যমে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করছেন। ওইসব রিপোর্টে বলছেন সেনাবাহিনীর বিশৃঙ্খলার কথা, শেখ হাসিনা এক উৎখাতের ষড়যন্ত্রের কথা। তো আপনার কাছে কি সুবীর ভৌমিকের ওই রিপোর্টগুলো সত্য মনে হয়? তিনি কি উদ্দেশ্যে এইসব রিপোর্ট প্রকাশ করছেন? সুবীর ভৌমিককে আমি 2002 সাল থেকে চিনি, আমার সঙ্গে যোগাযোগও আছে। এবং সুবীর ভৌমিককে একটা ক্রেডিট দিতে হয়, উনি পিএইচডি করেছেন অক্সফোর্ড থেকে। তার বিষয়বস্তু ছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে শান্তি বাহিনীর যে সন্ত্রাসমূলক কাজ, এবং উনি ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও উনি বইটাও লিখেছেন, ইনসার্জেন্সির ব্যাপারটা বইয়ে বেরিয়েছে। সেখানে উনি ভারতীয় কে দায়ী করছেন, চিহ্নিত করে বলছেন যে পার্বত্য চট্টগ্রামে কোনো ব্যাপার নেই, যা কিছু উস্কানিমূলক সন্ত্রাসমূলক কাজ যেগুলো হচ্ছে, শান্তি বাহিনী যা করছে, সমস্তই ভারতের পয়সায়, ভারতের অস্ত্রে, ভারতের ট্রেনিং এ এগুলো করাচ্ছে। শুধু সুবীর ভৌমিক একেবারেই যে মিছে কথা বলেন তা নয়। এবং উনি যেটা বলেছেন যে জেনারেল সরওয়ার্দী এবং আরো কয়েকজন জেনারেল হাসিনার বিরুদ্ধে একটা চীনপন্থী বা পাকিস্তানপন্থী যেটা বলা হয় একটা সেনা বিদ্রোহের আলোচনা আয়োজন হচ্ছিল, এই কথাটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কেননা জেনারেল সরওয়ার্দী, কনক সরওয়ার যখন ওনাকে ইন্টারভিউ করলেন 14 জুলাই, যে ওনার ইন্টারভিউ প্রকাশিত হলো, তার সপ্তাহ খানিক আগে উনি জেনারেল সরওয়ার্দীকে ইন্টারভিউর জন্য ফোন করেছিলেন। তো জেনারেল সরওয়ার্দী কনক সরওয়ারকে বললেন, কনক সরওয়ার আমাকে নিজেই বলেছেন যে জেনারেল সরওয়ার্দী কনক সরওয়ারকে বলছেন যে কনক সরওয়ার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি যদি আপনাকে ইন্টারভিউ দেই আমাকে গুম করে ফেলবে, আমি মারা যাব, হাসিনা সরকার আমাকে মেরে ফেলবে। এবং 13 জুলাই সেই জেনারেল সরওয়ার্দী নিজের থেকেই কনক সরওয়ারকে ফোন করে বলছেন যে আমি এখন ইন্টারভিউর জন্য তৈরি। তো কি ঘটলো এর ভেতরে? এবং সবচেয়ে মজার ব্যাপার, যদিও এটা সরওয়ার্দী বলেছেন ইন্টারভিউতে কনক সরওয়ারকে যে ইন্টারভিউর পর আমি গুম হয়ে যেতে পারি, উনি কিন্তু বহাল তবিয়তে সপরিবারে ঢাকাতে ডিওএইচএস এ নিজের বাড়িতে বিরাজমান।
শুধু উনি না, এরকম 3-4 জন জেনারেল যাদের নাম সুবীর ভৌমিক বলেছিলেন, তারা সবাই বহাল তবিয়তে, এবং হাসিনা সরকার বা জেনারেল আজিজের সরকার তাদের কেশাগ্র স্পর্শ করতে পারছে না। সুতরাং ব্যাপারটা হচ্ছে কি, জেনারেল ওইরকম একটা কুর ব্যাপার হয়েছিল কিনা ওই ব্যাপারে না গিয়েও বলা যায় যে জেনারেল আজিজের পায়ের নিচে মাটি নেই, হাসিনারও পায়ের নিচে মাটি নেই। কেননা জেনারেল সরওয়ার্দী, অবসরপ্রাপ্ত জেনারেল সরওয়ার্দী যে ইন্টারভিউতে যে কথাগুলো কনক সরকারকে বলেছিলেন 14 জুলাই, সেখানে উনি জেনারেল আজিজকে বলেছেন একজন অযোগ্য এবং একজন ভারতপন্থী সেনাধিনায়ক। ভারতের মাধ্যমে উনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হয়েছেন। এই কথাটা দেশদ্রোহিতামূলক। এর চেয়ে অনেক নরম কথা বলা সত্ত্বেও মাহমুদুর রহমান মান্নাকে সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার অপরাধে কয়েক বছর জেল খাটানো হলো। আর এখানে একজন সাবেক সেনাপ্রধান, সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল বলছেন যে জেনারেল আজিজ ভারতের দালাল, তাকে এখানে বসিয়েছে এবং অযোগ্য ব্যক্তি, এবং হাসিনার বিরুদ্ধে উনি বলেছেন সরকার ভারতপন্থী সরকার। সেই সরওয়ার্দী বহাল তবিয়তে টিকে আছেন। আপনার কি মনে হয়? নিশ্চয়ই তার খুঁটির একটা জোর আছে। বাংলাদেশের সেনাবাহিনী নিশ্চয়ই দ্বিধা বিভক্ত, এবং এখানে চীন বলেন বা বিদেশি যে কোনো শক্তি বলেন, তাদের এই পিঠ চাপড়ানি ছাড়া, তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া জেনারেল সরওয়ার্দী নিজে স্বপ্নোদয়িত হয়ে কনক সরওয়ারকে ফোন করে ইন্টারভিউ করার জন্য বলছেন, এবং ইন্টারভিউতে যিনি বোমা ফাটাচ্ছেন তারপরে উনি ঢাকাতে বহাল তবিয়তে টিকে আছেন। এতেই বোঝা যায় সেনাবাহিনীতে আজিজের ক্ষমতা, আজিজের প্রকোপ যতটা বাইরের থেকে দেখা যায় ততটা নেই। আজিজ তো আইজি বেনজির আহমদের চাইতেও দুর্বল। আপনি বেনজির আহমদের সঙ্গে মেজর সিনহার মারা যাওয়ার পরে যে এই যে আলোচনা যখন হচ্ছে সেনাপ্রধান এবং আইজি কে দেখে মনে হচ্ছে উনি বস, আর জেনারেল আজিজ হচ্ছে একজন হাবিলদার লেভেলের অফিসার, একজন হাবিলদার বা সুবেদার। সুতরাং বডি ল্যাঙ্গুয়েজে বলে দেয় পুলিশ বাহিনী দেশের এখন রক্ষাকর্তা, এবং আজিজের পক্ষের লোকজন যারা ভারতপন্থী তারা হাসিনাকে টিকিয়ে রেখেছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী, যেটা আমি আগেও এক ইন্টারভিউতে বলেছি, তাদের যে ট্রেনিং টেম্পারামেন্ট, যে বলা হয়, যে ট্রেনিং এ বলা হয় যে উলফল্যান্ড মানে নেকড়ার দেশ, আর গ্রিনল্যান্ড মানে বাংলাদেশ। এই যে বাংলাদেশের যে কাল্পনিক যে যুদ্ধের প্রস্তুতি, সেটা হচ্ছে নেকড়ে ল্যান্ডের সঙ্গে। উলফল্যান্ডের বিরুদ্ধে গ্রিনল্যান্ড যুদ্ধ করবে। উলফল্যান্ড মানে ভারত, নামটা উজ্জ্ব থাকছে। উলফল্যান্ড আমাদের শত্রু, আমরা গ্রিনল্যান্ড উলফল্যান্ডের সঙ্গে যুদ্ধ করব। সুতরাং ভারতপন্থী এই যে জেনারেলদেরকে বসিয়ে রেখেছে হাসিনা, তবে বিএনপি আমলে তারা যে ভুলটা করেছেন, তারাও আওয়ামী লীগের ভেতরে খালেদা জিয়ার আত্মীয় স্বজনদের প্রভাব বিস্তার করেছিল। ওটার কুফল একটা হয়েছে, এবং সেনাবাহিনীতে প্রচুর আওয়ামী পন্থী গোপালগঞ্জের লোকজন ঢুকিয়েছে তারা। পুলিশেও যেমন বেনাজির গোপালগঞ্জের আওয়ামী পন্থী একজন অফিসার। তো এখন আর্মিটা কিন্তু সলিড নেই, এবং আর্মির ভেতরে সলিড একটা এন্টিটি নয় বলেই আজিজ বাহিনীর এবং হাসিনার খুব একটা, আমি হলে ওদেরকে আমি ওদের ঈর্ষা করি না, ওরা খুবই একটা অনিশ্চিত সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এবং যেটা ওবায়দুল কাদের বলেছেন, কখন কি হয় বলা যায় না। স্যার, আমি ওবায়দুল কাদেরের কথার সূত্র ধরে বলছি, কখন কি হয় বলা যায় না। তো আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, যে আপনি আগামীর বাংলাদেশটা কেমন দেখতে চান? এটা আমার কাছে কোনো কি বলে ওই যে কোনো এমন জাদুর কোনো এরকম যন্ত্র নেই যেটাতে দেখা যায়। যদি আমি বলতেই পারতাম তাহলে তো আমি অনেক কিছুই ভবিষ্যৎবাণী করে অনেক নাম করে ফেলতাম। তবে বাংলাদেশ যেভাবে যাচ্ছে লক্ষণ খুব ভালো না। শুধু একটা ইলেকশন নির্বাচন হলেই কিন্তু দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। সুশাসনের জন্য জনগণকে প্রস্তুত হতে হয়। আমাদের জনগণের ভিতরে একটা প্রচন্ড রকমের একটা এলিয়েনেশন, সরকার এবং জনগণ যেন দুটো বিপরীত শক্তি।
সরকার চুরি করবে এবং জনগণ চুরির ভাগ চাইবে। এটাই হচ্ছে সরকার ব্যবস্থা। চুরির প্রতি জনগণের কোনো অনীহা নেই, ঘৃণা নেই। 90% জন লোক সুযোগ পেলেই চুরি করবে। সুতরাং সেখানে গণতন্ত্র দিলেই যদি একজন ভালো লোককে প্রধানমন্ত্রী বানিয়ে দেন, তার সাঙ্গপাঙ্গরা স্বভাবে চোর। যেমন জিয়াউর রহমানের সাঙ্গপাঙ্গরা সবাই কিন্তু সৎ ছিল না। এখনো যে জিয়াউর রহমান ক্ষমতায় আসবে তারও সাঙ্গপাঙ্গদের সৎ হতে হবে এবং সবচেয়ে আগে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, দেশের আইন পরিবর্তন করতে হবে। যেটাকে আমরা বলতে পারি এটা সেকেন্ড রিপাবলিক। আমাদের যে শাসনতন্ত্র ওটা রাবিশ বেনে ফেলে দিয়ে, আস্থা করে ফেলে দিয়ে নতুন একটা শাসনতন্ত্র গঠন করতে হবে, যেখানে পুলিশ এবং সেনাবাহিনীকে যথেষ্ট ক্ষমতা দেয়া হবে, বিচারকদের ক্ষমতা দেওয়া হবে অ্যারেস্ট করা এবং আইন পরিবর্তন করে চোরাচালানি বা এই ড্রাগ ট্রাফিকিং বা যে কোনো করাপশনের জন্য, এই যে বালিশ কিনে 7,000 টাকার বালিশ কেনা, 90,000 টাকা দিয়ে পর্দা বানানো, ওদের জন্য আপনি একমাত্র শাস্তি নির্ধারণ করতে হবে যে এদেরকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড। আইন চেঞ্জ করতে হবে, কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। জনগণ যাতে সরকারকে ভয় পায়, এটা হাসিনা সরকারের যে কারণে ভয় পায় সে কারণে না, আইনের মাধ্যমে তাদেরকে চুরি করলে ধরা হবে, এই ভয়টা যতদিন না ঢুকবে ততদিন ইলেকশন দিয়েই গণতন্ত্র হয়ে দেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে না। ইলেকশনের পরের দিনই যে সরকার গঠিত হয় তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না, জনগণের প্রতি কোনো জবাবদিহি থাকে না। এই জবাবদিহিতামূলক সরকার শাসনতন্ত্রের মাধ্যমে, আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। যত রকম সুযোগ সুবিধা নেয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চোখ নষ্ট হলো লন্ডন চলে গেল, পেট খারাপ হলো সিঙ্গাপুর চলে গেল, পুরো প্লেন নিয়ে চলে গেল, এগুলো বন্ধ করতে হবে। কোন সভ্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান বা কোনো মন্ত্রী সরকারি সাহায্যে চিকিৎসা পায় না। সরকারি গাড়ি, সরকারি ড্রাইভার দিয়ে কোনো অফিসার, সেক্রেটারি বলেন, জেনারেল বলেন, অ্যাডিশনাল সেক্রেটারি বলেন, ডিসি বলেন, যে তাদের কাউকেই সরকারি কোনো গাড়ি দেয়া হবে না। রিক্সাতে যান, সাইকেলে যান, নিজের গাড়ি কিনে যান, সে গাড়ি কেনার জন্য সরকার লোন দেবে, আপনি নিজের টাকায় ড্রাইভার রাখবেন, নিজের টাকায় তেল কিনবেন, নিজের টাকায় গাড়ি চালাবেন। সরকারি আপ্যায়নের কোনো ব্যাপার কোনো সভ্য দেশে নেই। আমি এই যে হাওয়াইতে এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজে 4 বছর প্রফেসর ছিলাম, আমার বিদেশি জেনারেলদের সঙ্গে, ডিপ্লোম্যাটদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে মিটিং হতো। আমরা 4-5 জন, ওদের 4-5 জন, এই যে 1.5 ঘন্টা ব্যাপী যে মিটিং হতো, সেখানে পরিবেশন করা হতো একমাত্র ঠান্ডা পানি, জগের ভিতর ঠান্ডা বরফ দেওয়া পানি থাকতো এবং 1.5 ঘন্টা আমরা যে কথা বলতাম, পানি খেতাম। 1 কাপ চা বা কফিও সরকারি পয়সায় দেয়া হতো না। মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, উনি আইন করেছিলেন পাকিস্তানে যে সরকারি মিটিং এ শুধু পানি দেয়া হবে, চা দেয়া হবে না। উনি বিলাতে দেখে এসছেন। কিন্তু আমাদের দেশে সরকারি আপ্যায়ন খাতে এমনকি অনলাইন জুম কনফারেন্সেও, জুম ওয়েবিনারেও নাকি আপ্যায়নের খরচ দেখানো হয়েছে। তো এই করাপশন গুলো বন্ধ করার জন্য আমাদের যে যাদের 40-এর নিচে বয়স, আমি তাদের প্রতি আশাবাদী। যারা 40 বা 50-এর উপরে, তাদের ভিতরে চুরিটা রক্তের ভিতরে ঢুকে পড়েছে, তাদেরকে দিয়ে কিছু হবে না। নতুন নেতৃত্ব আনতে হবে দেশে, যাদের 40 বছরের, 30 থেকে 40 বছরের বয়স, তারা মন্ত্রী হবে, তারা প্রধানমন্ত্রী হবে, তারা দেশ চালাবে। এবং এখানে একটা বৈপ্লবিক সরকার গঠন করতে হবে নতুন শাসনতন্ত্র দিয়ে, এবং সেখানে আইনগুলো হবে একটা বিপ্লবী আইন, যেটা লি কুয়ান ইউ সিঙ্গাপুরে করেছিলেন। লি কুয়ান ইউ, আমি উদাহরণ দিচ্ছি, ওনার এক মন্ত্রী চুরি করেছিলেন, টাকা মেরেছিলেন সরকারের, খুবই ক্লোজ ফ্রেন্ড। তো মন্ত্রী এসে বললেন যে এরকম একটা প্রমাণ হয়ে গেছে, টাকাটা চুরি করেছে, আমি কি করি? লি কুয়ান ইউ তখন প্রধানমন্ত্রী, উনি বললেন হ্যাঁ, তোমার তো পুলিশ আদালত কোর্ট কাচারি নিয়ে অনেক ঝামেলা হবে, তুমি এক কাজ করো। তো মন্ত্রী বন্ধু উনি বললেন কি করি? উনি বলছেন তুমি আত্মহত্যা করে ফেলো, কেননা তুমি অসম্মান থেকে বেঁচে যাবে, আমিও এই অসম্মান থেকে বেঁচে যাব। এবং মন্ত্রী সত্যি সত্যি পিস্তল দিয়ে গুলি করে, নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছিলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী হলে বলতেন যে ঠিক আছে দোস্ত, কদিন থাকো, এই 6 মাস পরে সব ক্লিয়ার করে দেব। এইভাবে আমাদের লোকজন বেকসুর খালাস হয়ে যায়। খুনি আসামি রাষ্ট্রপ্রধান
প্রথমে যাবজ্জীবন করে, পরে বেকসুর খালাস করে ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে ঘুরে বেড়ায়, যেমন আমাদের সেনাপ্রধানের ছোট ভাই তোফায়েল আহমদ জোসেফ, উদাহরণ দিচ্ছি। আগের রাষ্ট্রপ্রধান ছিলেন জিল্লুর রহমান, তিনিও এরকম আওয়ামীপন্থী যত খুনি, অনেকগুলো প্রায় 20-30 জন খুনি আসামিকে উনি মাফ করে দিয়েছেন। এই প্রিরোগেটিভ বা এই সুবিধা পৃথিবীর কোথাও নেই। সুতরাং দেশে যে আইন করতে হবে, সেখানে প্রতিটা লোক সরকারি হাসপাতালে চিকিৎসা করবে, যার বাবার পয়সা আছে, নিজের পয়সা আছে, আপনি বিলাত যান, আমেরিকা যান, কে বাধা দিচ্ছে? এবং প্লেনে করে লিকুয়ান ইউ, আমি সিঙ্গাপুরে ইউনিভার্সিটিতে 10 বছর চাকরি করেছি, লিকুয়ান ইউ যখন প্রধানমন্ত্রী, উনি কোনো প্লেন নিয়ে বাইরে যেতেন না। উনি তার আত্মজীবনীতে বাংলাদেশ সম্পর্কে একটাই কথা বলেছেন, যে 1972 সালে যখন উনি অটোয়াতে কমনওয়েলথ কনফারেন্সে গেলেন, তখন বিমানবন্দরে বাংলাদেশ বিমান একটা প্লেন দেখলেন। উনি বললেন, আমি খুব খুশি হলাম যে নতুন দেশ, তাদের একটা বিমান আছে, তাদের রাজকীয়, তাদের নিজের দেশীয় কমার্শিয়াল এয়ারলাইন আছে। বলে 5 দিন পর যখন কনফারেন্স শেষ হলো, তখনও দেখলাম ওই এয়ারপোর্টের ওই টারমাকে ঠিক ওই জায়গাটাই বিমানের একটা বোয়িং দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, বলছে না, ওটা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে নিয়ে এসছে বহন করে, উনি যতদিন কনফারেন্স করছেন ওই 5 দিন ওই বিমানটা ওখানে বেকার অবস্থায় অটোয়া এয়ারপোর্ট টারমাকে অপেক্ষা করছে। লিকুয়ানি বললেন, একটা গরিব দেশ, এরা কি করে অ্যাফোর্ড করে, আমরা তো আর ধনী দেশ, আমরাও তো করি না। লিকুয়ানিউ প্লেনে করে ফার্স্ট ক্লাসে যেতেন এবং উনার পাশের একটা সিট শুধু খালি থাকতো, একটা সিকিউরিটির জন্য একটা সিট মাত্র খালি থাকে সিঙ্গাপুরে। এখন যে প্রধানমন্ত্রী লিকুয়ানিউর ছেলে, এর আগে যিনি ছিলেন গো চকতং, একই নিয়ম, ওনারা প্রাইভেট ফ্লাইটে যায় না, পুরা প্লেন নিয়ে তারা বিদেশে যায় না। এবং আমি আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করছি, সিঙ্গাপুরে যেখানে কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো। একজন মন্ত্রী, উনি একটা কনফারেন্সে যাচ্ছেন প্লেনে করে, তার স্ত্রীও তার সঙ্গে যাচ্ছেন, কিন্তু উনি যেহেতু মন্ত্রী, উনাকে সরকারি খরচে প্লেনের ফার্স্ট ক্লাসের টিকিট দেওয়া হয়েছে, কিন্তু স্ত্রীকে তো আর আপগ্রেড করা হচ্ছে না। তো আমাদের দেশে কি হতো, ম্যাডাম আপা আপনি আসেন, স্যারের পাশে একটা সিট ফার্স্ট ক্লাসে সিটে তাকে দিয়ে দেওয়া হতো, তাই না? কেউ আপত্তিও করতো না যে মন্ত্রী যাচ্ছেন, মন্ত্রীর ওয়াইফ। উনি সিঙ্গাপুরের অবস্থা কি হলো, মন্ত্রী ফার্স্ট ক্লাস থেকে উঠে গিয়ে পেছনে বউয়ের পাশে যে ভদ্রলোক বসেছিলেন ইকোনমি ক্লাসে, তাকে বললেন যে আপনি কি দয়া করে আমার ফার্স্ট ক্লাসের সিট খালি, আমি ওখান থেকে আমি আমার স্ত্রীর কাছে বসতে চাই। উনি উনার সঙ্গে সিট এক্সচেঞ্জ করে স্ত্রীর সঙ্গে ইকোনমি ক্লাসে বসলেন। আমাদের দেশকে এটা ঘটবে যতদিন এটা না ঘটে, যতদিন অ্যাকাউন্টেবিলিটি না আসে, সরকারি বাংলো, সরকারি গাড়ি, সরকারি ড্রাইভার, সরকারের আপ্যায়ন যতদিন বন্ধ না হয়, এই কালচারটা বন্ধ করতে হবে। সরকারি পয়সায় প্রেসিডেন্ট মারা গেলে মারা যাবে, চোখ অন্ধ হয়ে গেলে অন্ধ হয়ে যাবে যদি পয়সা না থাকে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনিরুজ্জামান মিয়া যখন ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি সিঙ্গাপুরের হাসপাতালে তার হার্টের বাইপাস হলো, আমি ওনার বড় বন্ধু বলে উনি আমার বাসায় ছিলেন, উনি সৎ লোক। উনি বলেন আপনি যদি বাসায় থাকতে নিশ্চয়তা দেন তাহলে আমি যেতে পারবো, আদারওয়াইজ আমার পয়সা নেই। তখন তাকে কেউ বলেছিল, আপনি খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তাকে বললেই তো আপনাকে টিকিট দিয়ে দেয়। এটা 1991 সালের ঘটনা। তো মনিরুজ্জামান মিয়া বললেন যে আমি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমি কেন প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাইবো, আর প্রধানমন্ত্রী বা কোত্থেকে দেবেন, এটা সরকারি টাকায় বা আমাকে কেন দেবেন, বা আমি কেন নেব? তো এই ধরনের আত্মসম্মানমূলক লোক যতদিন দেশে না আসবে, সরকারি টাকা, একজন আমাদের শিল্পী অসুস্থ, আর সরকারি তহবিলে ওনাকে সিঙ্গাপুরে পাঠিয়ে দাও, উনি অসুস্থ, ওনাকে চার্টার প্লেনে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে পাঠিয়ে দাও, ব্যাংককে পাঠিয়ে দাও। এগুলো হচ্ছে অরাজকতা, করাপশন। এগুলো যে করাপশন, সরকারি টাকায় ভ্রমণ করা, সরকারি টাকায় চা নাস্তা মিষ্টি খাওয়া, প্রেসিডেন্টের বাড়িতে দাওয়াত খাওয়া, এগুলো যে চুরি, এটা আমাদের বুঝতে হবে। প্রফেসর আহমদ শরীফ আমার গুরু, যখন জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট, উনাকে ডেকেছেন লাঞ্চের জন্য আমন্ত্রণ করে, উনার একটা সেকশন অফিসার উনার কাছে কার্ড নিয়ে এসেছে যে প্রফেসর শরীফ সাহেবকে দাওয়াত করেছেন জিয়াউর রহমান, উনার সঙ্গে উনি লাঞ্চ করতে চান। তা আমি সেই ঘরে বসা, আহমদ শরীফের বাড়িতে আড্ডা হতো আমাদের,
বিশ্ববিদ্যালয়ের জীবনে। তো শরীফ সাহেব খুব রসিক লোক ছিলেন। উনি সার্কাস্টিক্যালি ওই সেকশন অফিসারকে জিজ্ঞেস করছেন যে জিয়াউর রহমান আমাকে খেতে ডাকছেন, জিয়াউর রহমান কি ছেলের বিয়ে না মেয়ের বিয়ে? তো সেকশন অফিসার খুব অপ্রস্তুত হয়ে বলছে যে না স্যার, উনি আপনাদের মতো এই ঈদের অভিজ্ঞ লোকদের, বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলতে চান। তো আমার এখনো মনে আছে শরীফ স্যার ওই ইনভিটেশনের কার্ডটা এরকম ছিঁড়ে ফেলে দিয়ে বলছেন যে সরকারি টাকায় আমাকে আপ্যায়ন করবেন। আমার শরীফ সাহেবের মুখটা খুব ঠোঁট কাটা ছিলেন। উনি বলেছিলেন টাকাটা কি জিয়াউর রহমানের বাবার, যে আমাকে নিয়ে উনি লাঞ্চ করবেন? কথাটা অপ্রিয়, শুনতে খারাপ শোনায়, কিন্তু অপ্রিয় সত্য কথা। এটা সব দেশে, সভ্য দেশে এটাই নিয়ম। যেটা শরীফ সাহেব বলেছিলেন, আহমদ শরীফ, উনি অসভ্য দেশে একজন সভ্য নাগরিক হিসেবে বলেছিলেন, যেটা তার সাঙ্গপাঙ্গরা, দলের লোকজন, ছাত্র সমাজ, সাধারণ লোকজনের কাছে খুব একটা মনোপুত কথা নয়। তবে আমি শরীফ সাহেবের, আহমদ শরীফের ছাত্র, তার উনাকে আমি গুরু মনে করি, মনিরুজ্জামান মিয়াকে আমার গুরু মনে করি। তাদের যে আদর্শ, সেরকম আদর্শবান শিক্ষক, আদর্শবান ছাত্র আমাদের দেশে হওয়া দরকার। তারা সরকারি জিনিস চুরি করবে না, সরকারি টাকার কোনো অনুগ্রহ গ্রহণ করবে না। এটা যতদিন না হবে, সুষ্ঠু নির্বাচন হলেই বা কি আর না হলেই বা কি। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার এই সুন্দর আলোচনা ফেসবুকে রীতিমতো ঝড় উঠেছে, দেখতে পাচ্ছি আমরা। তো আপনি অনেক ভালো থাকবেন। সবাইকে, টরন্টোর দর্শকদেরকে শুভকামনা থাকলো। জনাব তাজ হাশমি, সময় দেওয়ার জন্য ভোরের আলোর পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।